যিনি জামাতের শিবিরের মাউথপিস হয়ে গেছেন, যিনি কথায় কথায় এখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ছাড়া তার বয়ানই চলে না। আমি ২টা ভট্টাচার্য, একজন নারী একজন পুরুষ। এক ভট্ট হইল, উনিও ভট্টাচার্য, এই যে ব্যানার্জি, মমতা ব্যানার্জি, উনি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অলওয়েজ বলতেন, আর ভাবতেন কয়টা ভোট বাড়লো মুসলমানদের, এই চিন্তা করতেন। কিন্তু এবার আলহামদুলিল্লাহ, তারপর ইনশাল্লাহ, সুবহানাল্লাহ, কোনো কিছু কাজে খাটে নাই। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো কিছু কাজে খাটে নাই। ডাটাবেল আরো যাইতো, আরো 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 আগামীতে তো নাই হয়ে যাবে। এই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলা আমাদের পিসি। কিন্তু এই পিনাকির ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বললাম কিন্তু তার মতো না। এটা আর একটু অ্যাডভান্স লেভেলের ভণ্ডামি এই পিনাকি ভট্টাচার্য। যদিও আমরা শুনেছি যে তার বউ নাকি হিন্দু, এখন তিনি মুসলমান হয়ে গেছেন না তার বউ হিন্দু হয়ে গেছে আমরা জানি না। আমার এক পরিচিত একজন ছিলেন, তিনি একটা মুসলমান মেয়েকে বিয়ে করে, হিন্দু মুসলমান মেয়েকে বিয়ে করে, আমার বয়স কম, মুসলমান মেয়েকে বিয়ে করে তিনি মুসলমান হয়ে গেছেন হিন্দু থেকে। তারপরেও দেখতাম আমার পরিচিত ওই এলাকার জামাতিরা বলতো, ছি 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 ছি, এটা কেমন মেয়ে গো, কোনো মুসলমান পোলা পায় নাই, হিন্দুর কাছে বিয়ে বলল, ছি 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 ছি। অথচ সে কিন্তু কনভার্টেড হয়ে গেছে, সে কনভার্টেড। তারপরেও তার গালি দেয় যে এই মুসলমান পুরুষ ছিল না। পিনাকি ভট্টর বেলায় তার বউর এনে তো কেউ এই কথাটা বলে না জামাতিরা। মজার বিষয় হলো, সেই লোককে আমি প্রশ্ন করছিলাম, যে লোক আমাকে বলেছিল আমার সেই পরিচিত হিন্দু ব্যক্তিটি মুসলমান হয়ে একজন হিন্দুকে বিয়ে করেছেন। অলরেডি আমার এই ঘটনার সাথে যারা জড়িত, অর্থাৎ তিনি যে কনভার্টেড হয়েছিলেন, ধর্মান্তরিত হয়েছিলেন, এই কার্যক্রমের সাথে যারা জড়িত ছিল তারা এটা আমার দেখতেছে, আমার এই ভিডিও দেখতেছে বা দেখবে নিশ্চিত, এবং আমাকে ফোন করবে। এবং যার ব্যাপারে বলতেছি তিনিও দেখবেন, তার সন্তান এখন অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, সেও হয়তো ফোন করতে পারে, আঙ্কেল এটা তো জানতাম না। যাই হোক, তো মানে সবকিছু বলতেছি না, কোথায় চাকরি করতেন তাহলে টেকনিক্যাল কারণে নাম প্রকাশ হয়, কিন্তু বুঝে গেছেন, আমার পরিচিত যারা বুঝে গেছেন। যাই হোক, সেই ব্যক্তিটিকে নিয়ে গালাগালি করলো যে মুসলমান ছাড়ার জায়গায়। সেই জামাতি বন্ধুটিকে আমি বলেছিলাম যে আপনি যে পিনাকি রাখত ভক্ত, আপনি না আমাকে বলেছিলেন, তার নাম ধরে বলেছি, যে অমক মেয়েটা একটা হিন্দু ছেলেকে বিয়ে করে কনভার্টেড হয়েছে, তারপরও আপনি তারা গালি দিচ্ছেন, মানে মুসলমান মেয়েরে। তো পিনাকি ভট্টের বউ তো মুসলমান, গালি দিলেন না কেন? একটা জবাব দেন, সে জামাত করে। জুলাই সন্ত্রাসী আন্দোলনে সে সরাসরি সম্পৃক্ত ছিল। ওই ব্যক্তি আমাকে এও বলেছিল যে ইসলামী ব্যাংক যখন যুক্তি তর্কে আমার সাথে আর মিলাইতে পারে নাই, যখন ধরা খেয়ে গেছে যে ইসলামী ব্যাংকের টাকা হারাম, সুদের টাকা, শেষে কি বলেছিল জানেন? এটা আমি কয়েকবার লিখেছি এবং বলেছি, বলেছিল ইসলাম নাম আছে তাই ব্যাংকে টাকা রাখবো আমি। মানে ইসলাম নাম রাখলে বলাৎকার হইলেও সমস্যা নেই, যেমন মাদ্রাসায় হচ্ছে। ঠিক আছে, যাই হোক, আমরা অন্য প্রসঙ্গে আসি। তো পিনাকি ভট্টের ঘটনা কিন্তু ভিন্ন রকম। মানে কতটুকু সুবিধা পেলে, কতটুকু লজিস্টিক সাপোর্ট পেলে, কত অর্থ, কত সুযোগ সুবিধা পেলে একজন কমিউনিস্ট, তা আবার কি কমিউনিস্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, এরা তো কমিউনিস্টদের কমিউনিস্ট মনে করে, তারা মনে করে তারাই পৃথিবীর শ্রেষ্ঠ বামপন্থী। সেই বিপ্লবী ছাত্র মৈত্রী, সরি ছাত্র মৈত্রী, সেই ছাত্র মৈত্রীর করতেন এই পিনাকি, তার নেতা মারা গেছে। এই কমিউনিস্টের নেতা, বিপ্লবী কমিউনিস্টের নেতা মারা গেছে। তিনি সেগুলো নিয়ে কি লিখেছেন আগে পড়ি, এখন তিনি হুট করে জামাতের পক্ষে লেখেন। কত টাকা, কত নারী, কত সুবিধা, কত সুযোগ পেলে কেবল এটা সম্ভব। ধরেন এই যে আমি মুক্তিযুদ্ধের ব্যাপারে, মানে আমার বক্তব্য মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, জয় বাংলা, ৭২ সংবিধান নিয়ে যে স্ট্রং পজিশন আমার, যে কট্টর অবস্থান আমার, যে কংক্রিট অবস্থান আমার, এখান থেকে যদি আমি ১৮০ ডিগ্রি উল্টে গিয়ে কালকে, যদি কোনোদিনই সম্ভব না, জামাতে যাই বা জামাতের পক্ষে বলি, আপনি কি মনে করেছেন এটা এত সহজেই ঘটবে? সুযোগ সুবিধা যদি ভয় দেখায় হয়তো ওটা দেশে সম্ভব। ধরে নিলাম পিনাক ভট্ট দেশে ছিল, তার ব্ল্যাকমেইল করে করাইতেছে, কিন্তু বিদেশে গিয়ে যখন বলে, তখন তো আর এটা আপনি বলতে পারবেন না সে ব্ল্যাকমেইল হয়েছে, তাকে সুবিধা দিয়েই এটা করানো হয়েছে। অথবা তিনি ভেতরে ভেতরে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করতেছেন, এবং সুবিধা তো পেয়েছেনই। আমাকে একজন তরুণ বলেছে
তার সাপোর্টার। কথায়, কথায় একদিন বলেছে, "আঙ্কেল আপনার তো অনেক টাকা ইনকাম।" আমি বললাম, "কেমনে বুঝলা বাবা?" এটা আমাদের জামালপুরের এক ছেলে আমাকে কথা বলছিল। কয়, "আঙ্কেল আপনার তো অনেক টাকা।" আমি বললাম, "তুমি কেমনে জানলা?" তখন আমাকে সে বলল, "পিনাকির নাকি প্রতি মাসে ইনকাম প্রায় ৳৩,০০,০০,০০০।" এটা আমি বিশ্বাস করি না। ওই তরুণটা বলেছে আমাকে। তা আবার আমাদের সরিষাবাড়ির তরুণ, আমার এলাকার। ওর ধারণা আমার কোটি, কোটি টাকা। আমি বললাম, তুমি কি এইজন্য মনে করো আমার টাকা?" বলে, "হ্যাঁ।" কয়, পিনাকি ভট্ট যদি ভট্টাচার্য বলে, সে তো আর আমার মতো প্যানিক ভট্ট বলে না। বলল যে, "উনি যদি ৳৩,০০,০০,০০০ পায়, আপনি তো অন্তত পক্ষে ৳৩০,০০,০০০ পান মাসে।" তাহলে বুঝতে পারছেন তো? এবং এই টাকা কিন্তু কোনো এজেন্ট দিচ্ছে, কোনো সরকার দিচ্ছে তা না, কোনো দল না। সে হিসাব দিয়েছে আমাকে। ওগুলো বললাম না। ব্যক্তিরাই তাকে যা দেয় এবং তার যে YouTube এর ইনকাম সব মিলে তার নাকি ৳৩০,০০,০০০ সরি ৳৩,০০,০০,০০০ মাসে ইনকাম হয়। সত্য মিথ্যা আমি জানি না। এটা আমাকে একটা তরুণ বলেছে। কিন্তু আমার মনে হয় ইনকামটা আরো বেশি। কারণ পেনিক ভট্ট এত অল্প টাকায় বিক্রি হবে, আমি এটা বিশ্বাস করতে চাই না। মাসে ৳৩,০০,০০,০০০ বিক্রি হবে এটা বিশ্বাস করতে চাই না। কারণ একটা মানুষ যখন তার নিজের আদর্শ, কত নারী, ৭২ হুরি, ৭২ হুরি আর মান্না সালোয়ার না দিলে তো এটা প্যানিক ভট্ট তো এখানে যায়। কারণ সে তো পার নাস্তিক। আমি মানে আমাকে যারা নাস্তিক বলেন মনে রাখবেন, আমাকে যদি নাস্তিকের মধ্যে ১০% নাম্বার দেন, ১০০ র মধ্যে ৩৩ দেন, তাহলে পিনাকি ভট্ট হলে ১০০ র মধ্যে ১,০০০ দিতে হবে তাকে। এত বড় নাস্তিক। আপনি নিশ্চিত থাকেন। নিশ্চিত থাকেন। নাস্তিক কখনো ধর্মে ফিরে আসে না। আর ইসলাম ধর্ম তো আরো না। প্রশ্নই আসে না। অন্য কোন ধর্মে যাইতে পারে নাস্তিক। ইসলাম ধর্মে আসতেই পারবে না। সুযোগই নাই একজন নাস্তিকের। হয় সে ভণ্ড অথবা নাস্তিক ছিল না। কিন্তু পিনাকি ভট্ট নাস্তিক এটা তার যত বন্ধু-বান্ধব আছে সবাইরে আমি জিজ্ঞেস করেছি। সে বলল, "পিনাকি একটা পার নাস্তিক।" আমি বলি না, এটা আমার দাবি না। কারণ আমি তার সাথে জীবনে দেখাও করিনি, কথাও বলিনি। ঠিক আছে? তার সাথে যারা রাজনীতি করত বা জুনিয়র বা তাকে ঘনিষ্ঠভাবে জানে, তার পরিবারের সাথে যারা মিশে তারা আমাকে বলে, "সে একটা পার নাস্তিক।" তাহলে পার নাস্তিক এবং কমিউনিস্ট রাজনীতি করা লোকটা গণজাগরণ মঞ্চ, তিনি যখন গণজাগরণ মঞ্চের নেতা, আমরা তখন ইমরান সাহেবের পিছে, পিছে দাঁড়ায় থাকি। আমরা হলাম কর্মী। ছোট্ট একটা ক্ষুদ্র লাখো কর্মীর আমি একটা গণজাগরণ মঞ্চের। লাখো কর্মীদের একজন, মানে লাখো। এমন না যে ১০ জন কর্মীর একজন। লাখো কর্মী ছিল। আমরাও তার সাথে ছিলাম। আমাদের নেতা ছিল তখন পিনাকি ভট্ট। এই জামাতিদের ফাঁসি যে দিয়েছি আমরা, আমার প্রাউড এটা। যে জামাতিদের ফাঁসি দিতে পেরেছি। গণজাগরণ মঞ্চের আন্দোলন করে একজন গর্বিত কর্মী আমি গণজাগরণ মঞ্চের। ইমরান সরকারের সাথে থেকে তাকে ফাঁসি দিতে পেরেছি। এটা আমার প্রাউড। তার নেতা সেই গণজাগরণ মঞ্চের নেতা ছিলেন এই পিনাকি। সেই পিনাকি উল্টে গেছে এখন। বলে সাইদির কবরে গিয়ে চুমা খাবে। আর সাইদির কবরে গিয়ে কান্নাকাটি করবে আর সাইদির পোলার কাছে গিয়ে মাফ চাবে, ভুল হয়ে গেছে। এত বড় অন্যায় করেছে। বিরাট ভুল করেছে কান্নাকাটি করে। এবং সে বাংলাদেশে আসবে। যদিও সে কোনদিনই বাংলাদেশে আসবে না। এটা বিশ্বাস করতে পারি যে আওয়ামী লীগ আসলে সে ক্ষমতায় আসতে পারে। মানে আওয়ামী লীগ আসলে সে বাংলাদেশে আসতে পারে বা আসবে। জামাত এই মুহূর্তে জামাত বিএনপি ক্ষমতায় সে কোনদিন সে জানে তারা বাটায় ফেলে তাকে হাদি বানায় ফেলবে। জামাত অত শিয়ানা। জামাত বহুত শিয়ানা। পিনাকিরে যতই ভালোবাসুক। বাংলাদেশে আসলে এই প্যানিক ভট্ট সেটা ফাটায় ফেলাবে ১ম। কারণ ওরা ওই যে গণজাগরণ মঞ্চ করছে এইজন্য ছাড় দিবে না। সাইদিরে জেল খাটাইছে, নিজামীরে ফাঁসি দেওয়া হইছে, কাদের মোল্লারে ফাঁসি দেওয়া হইছে। এই পিনাকি ভট্টরাকে সাড়া ফাড়ায় ফেলবে, হাদি বানায় ফেলবে এবং তাকে দিয়ে আবার ব্যবসা করবে। এটা আবার এমন না যে এটা পিনাকি জানে না। পিনাকি এটা আমার চেয়ে ভালো জানে। তার জন্য তিনি আসবেন না। এখন তো তার কোটি, কোটি মুরিদ আসে না কেন? আওয়ামী লীগ ক্ষমতায় আসলে যদি আমি দেশে না আসি, হোয়াই? আপনারা যারা আমাকে চেনেন, সারা বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের পক্ষের এবং আওয়ামী লীগের তৃণমূল কর্মী, আমি যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে আমি বাংলাদেশে গেলে আমাকে কেউ মারতে পারবে? আপনার মতো না। আমার ভয় কিসের? আমি আসতে পারব না? আমার জন্য অনেকে অপেক্ষা করবে। তাহলে আমি তো পিনাকির মতো অত মানে তার মতো এত সেলিব্রিটি না। তাহলে আমার জন্য যদি আওয়ামী লীগের কর্মীরা এমনকি দুষ্ট লোকেরা বলে অনেক নেতারাও আছে আমার জন্যে, আমার সাথে কথা বলার জন্য তাকে দাওয়াত দিয়ে রেখেছে অ্যাডভান্স ২-৪ জন। জানি না ক্ষমতায় আসলে তারা মনে রাখবে কিনা। এটা তাদের ব্যাপার। আমার মনে রাখলো কি রাখলো না। আমি গীতার ওই কথাটাতে বিশ্বাস করি। কাজে বিশ্বাস করি। ফল কি হবে? it doesn't matter ফলের আশা আমি করি না। আমি সারা জীবন এই কাজ করে আসছি। কখনো ফলের আশা করি নাই।
এমন না যে ওটা গীতা পড়ার কারণে। না, গীতা যখন বুঝি নাই, গীতা যখন পড়ি নাই, মহাভারত যখন পড়ি নাই, তখন থেকে এটা ফলো করতাম। এখন তো আরো বেশি ফলো করি। কারণ এটা আমি স্টাডি করি। ফলের আশা করি না। মানে একটা পর্যায়ে মনে করেন আমার ৩৫ বছর পর থেকে আমি কোন কাজ করার সময় ফলের আশা করিনি। 35 এইজ আমার বয়স যখন 35 তখন থেকে আমি ফলের আশা করি না। আগে করেছি, কোন সন্দেহ নেই। কিন্তু তারপর এমনিই করতাম না। মোটামুটি যখন ম্যাচিউরড হয়ে গেছি তারপরে আর কোন আশা এখন তো করিই না। মোটামুটি ১৫ বছর যাবৎ মনে করেন যে ফলের আশা একেবারেই করি না। কাজ করে যাই। যেকোনো কাজ শুধু আমার YouTube এর কথা না, মুক্তিযুদ্ধের প্রসঙ্গে সব ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে তাই। এতে আমার লস হয়, কোন সন্দেহ নাই। লাভও হয়। কারণ আপনি যদি ভালো কামলা হন, গৃহস্থ আপনাকে চোখে দেখবেই। এটাই স্বাভাবিক। যাই হোক তারপরেও কিছু ভুল হয় সেটা আলাদা প্রসঙ্গে আসি এবার। তো এই পিনাকি কোটি, কোটি টাকা তো এমনি ইনকাম করে বা পায়। মধ্যপ্রাচ্যের বেকুব এরা টাকা পাঠায় তার জন্য। আমাকে বলেছে কেউ ওই সরিষাবাড়ির একটা ছেলে বলেছে তা না। অন্যান্য জেলার লোকেরা আমাকে বলেছে যে মধ্যপ্রাচ্যের পোলাপান পিনাকিরে টাকা পাঠায়। কামলা দেয় যারা ওইখানে। কামলা বলতে আবার রাগ করেন না। কামলা মানে দিনমজুর, শ্রমিক। আমাদের ওখানে কামলা মানে শ্রমিক। আমি হেয় করে বলিনি। ঠিক আছে? আমিও অনেকদিন কামলা দিছি। ঠিক আছে? তাই আর আপনার আমি কি আমি বলে দিলাম তো আমিও কামলা দিছি অনেক জায়গায়। সমস্যা কি? বিদেশে তো কামলাই দেয় সবাই, তাই না? যাই হোক, যেটা বলতেছিলাম। তো এই পিনাকিরে সেই মধ্যপ্রাচ্যে এত কষ্ট করে তারা টাকা পাঠায়। শত, শত হাজার, হাজার মানুষ টাকা পাঠায়। স্বাধীনতা বিরোধীরা কিন্তু, মুক্তিযুদ্ধ বিরোধীরা কিন্তু এরা কিন্তু ঐক্যবদ্ধ। এদের পক্ষে যদি আপনি কথা বলেন, আপনি তার বিরুদ্ধে ১০০ বার বিরোধিতা করেছেন, ইট ডাজন্ট ম্যাটার। একবার পক্ষে বলেছেন সেটা ক্যাশ করবে। আওয়ামী লীগের মতো তারা বোকা না। আওয়ামী লীগের মতো, ছাত্রলীগের মতো, যুবলীগের মতো এই বিষয়ে তারা বোকা না। তারা যদি তারা ১০০ দিন গালি দিয়েছেন জামাতেরে, একদিন ভালো বলবেন। ওই কথাটাকে তারা ক্যাশ করার জন্য সকল আয়োজন করবে। এইদিকে তাদের তাদের বুদ্ধিমত্তাকে আপনাকে স্বীকার করতে হবে। এইদিকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ থেকে তারা এগিয়ে। তর্ক-বিতর্ক থাকতে পারে যে ওটা গ্রহণ করা যাবে কি যাবে না সেটা আলাদা প্রসঙ্গ। ওইদিকে যাচ্ছি না। কিন্তু জামাত, শিবির এটা ভুল করে না। তার প্রমাণ দেখাই দেই আপনাদের। দেখাই দিব? মেজর হাফিজ জামাতের বিরোধী ছিল। আজকে মেজর হাফিজে তারা বিরোধিতা করে? করে না। মেজর আখতারুজ্জামান জামাতে যোগ দেওয়ার আগের দিন শুধু আমার সাথে লাইভে এসে জামাতকে যেভাবে গালি দিয়েছে, শুধু আমার সাথে যে কয়দিন লাইভে ছিলেন মেজর আখতারুজ্জামান, যে গালি দিয়েছেন, এরকম করে কেউ গালি দিলে ওই দল কোনোদিনই তারা গ্রহণ করবে না। জামাত তাকে দেখেন জামাইয়া ধরে নিয়ে চলে গেছে। তাকে দলে নিয়েছে এবং তাকে মাউথপিস হিসেবে ব্যবহার করতে বলতেছে না, "তুই বেটা এটা বলছিলি কেন? তুই এটা বলছিলি কিনা?" এটা কিন্তু বলে নাই। তারা বলে নাই কিন্তু, "তুই লাল বদর কেন ছিল? তুই কেন তখন বিএনপির বদর ছিলি? আমাদের জামাতের গালি দিয়েছস?" এটা কিন্তু বলতেছে না জামাত। জামাত কি করতেছে? মেজর আখতারুজ্জামান যা বলতেছে আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে এগুলো ক্যাশ করে নিতেছে। এই দিকে কিন্তু এইখানে কিন্তু ওরা বলে নাই যে এটা এই দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব। তারা কিন্তু ক্যাশ করতেছে। এটা মনে রাখবেন। আওয়ামী লীগের ভাইদের জন্য একটা উদাহরণ দিলাম। অন্য প্রসঙ্গে আসি। প্যানিক ভট্ট কি লিখেছিল শুনুন। এই প্যানিক ভট্ট শিবিরের তাত্ত্বিক গুরু এই যে অনির্বাণ অনেক লিখেছেন। জামিল আক্তার রতনের মেডিকেল কলেজের জুনিয়র আজকে জামাতের শিবিরের তাত্ত্বিক গুরু পিনাকি ভট্ট কি লিখেছিলেন শুনেন। শোনেন পিনাকি কি লিখেছিল তখন। তার কলাম ছিল জাতীয় রাজনীতি জাতীয় পিনাকি ভট্টাচার্যের কলাম শুনেন। ব্লগার, লেখক, মানবাধিকার কর্মী, ব্লগার। এই পিনাক ভট্ট কি লিখেছিল? জামিল তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দিয়ে যায়। এটা ছিল তার কলাম। ২০১৮ সালে ২২শে সেপ্টেম্বর লিখেছিল। ঠিক আছে? এই যে লিখেছে, ঘড়িতে ১টা বাজতে ৫ অপরিচিত একটা নাম্বার থেকে মোবাইল ফোন। কিন্তু ওপার থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো, "পিংকু ভাই, আমি খালেদ। খালেদ মেডিকেল কলেজের আমার ২ বছরের ছোট ছিল, ছাত্রদল করত। শেষ দেখা হয়েছিল ৩ বছর আগে। অনেকদিন পরে কথা বলতে পারার উচ্ছ্বাস থামিয়ে খালেদ বলল, আজকে ৩১শে মে, পিংকু ভাই।" মানে ওর নাম মানে পিনাকিকে পিংকু ভাই বলত। ঘড়ি দেখেন ঠিক এই সময় জামিল ভাইকে কুপিয়ে তারপরে খালেদের গলার বাষ্পরুদ্ধ হয়ে আসে। খালেদ আর কিছু বলে না। অস্ফুটে হয়তো বলল, "রাখি।" ফোন নামিয়ে রাখি, তাকিয়ে দেখি ক্যালেন্ডারের দিকে। ২৪টি বছর কেটে গেছে। এরই মধ্যে কিন্তু কিছু রক্তের ঋণ শোধ করার যে এখনো বাকি রয়ে গেছে। স্মৃতির পাতা উল্টে ফিরে গেলাম রাজশাহী মেডিকেলে আমার ছাত্র জীবনে। কে বলতেছে এটা? পিনাকি ভট্ট, পিংকু ভাই।
১৯৮৮ সাল তারিখ ৩১ মে দলমত নির্বিশেষে অনেকের কাছে এক দুর্বহ আসলে দুর্বিষহ স্মৃতি হবে সম্ভবত বানানে ভুলেছে বা আমি পড়তে ভুল করতেছি বা বুঝতে ভুল করতেছি। দুর দুর্বিষহ স্মৃতির একটা দিন ২৪ বছর আগের এই দিনে রাজশাহী মেডিকেল কলেজের ছাত্রমৈত্রীর সভাপতি জামিল আক্তার রতনকে প্রকাশ্যে দিনের আলোতে শিক্ষকদের সামনে কুপিয়ে হত্যা করে শিবিরের গুন্ডারা। কে লিখেছে এটা? আজকে শিবিরের মাউথপিস প্যানিক ভট্ট ওরফে পিংকু, ওরফে ল্যাংটা সুলেমান, ওরফে ৩ ইঞ্চি। শোনেন, জামিল হত্যাকাণ্ড আর ১০ টা হত্যাকাণ্ডের মতো নয়। আজকাল শিক্ষাঙ্গনগুলোতে যে নিরন্তর ছাত্র সংঘর্ষ, রক্তপাত দেখি আমরা, জামিল হত্যাকাণ্ডের সাথে সেগুলো যেন ঠিক মেলানো যায় না। আজ বিশ্লেষণ করলে বোঝা যায় এই হত্যাকাণ্ডের পিছনে ছিল গভীর আর সুদূরপ্রসারী পরিকল্পনা, ছিল কিছু ঘৃণ্য ষড়যন্ত্র। ইত্যাদি, ইত্যাদি। সে লেগে ৯০ দশকের রাজশাহী মেডিকেল কলেজের হয়ে উঠেছিল সেই সময় প্রগতিশীলতার প্রতীক ছোটখাটো গড়নের এক দুর্দান্ত মেধাবী ছাত্রনেতা জামিল আক্তার ছিলেন যার মধ্যমণি। আজন্ম বিপ্লবী জামিলের চোখে মুখে ছিল এক গভীর স্বপ্ন, শ্রেণীহীন শোষণহীন বাংলাদেশের স্বপ্ন। তাকে ঘিরেই আবর্তিত হতো রাজশাহী মেডিকেল কলেজের প্রগতিশীল আন্দোলনের আর চিন্তার চর্চা। হয়তো সে কারণেই তাকে তীব্র আঘাতের টার্গেট করা হয়েছিল জামিল ভাইকে। ৩০ মে রাত ঘটনার সূত্রপাত হয়। সেই রাতেই শিবির মিছিল করছে, এমন সময় অন্ধকার থেকে কে বা কারা আওয়াজ তুলে ধর ধর। রাজশাহী মেডিকেল কলেজের কোনো এক সংগঠন মিছিলে কেউ ধর করবে এমন সংস্কৃতি কখনো ছিল না। ইত্যাদি। যা অনেক লম্বা কলাম। তাহলে দেখেন, তাকে নিয়ে কলাম লিখেছে। তার চেয়েও কিন্তু কম না যে শুধু কলাম লেখে নাই, তিনি কিভাবে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে, বললামই তো আমি শেখ ফরিদ ছিলাম হাজারো লাখো কর্মীদের একজন, আর পিনাকি ছিল সেটার নেতা গণজাগরণ মঞ্চের। তার সাক্ষাৎকার দেখবেন, টিভি চ্যানেলগুলো তার সাক্ষাৎকার দেখবেন কি বলতেছে গণজাগরণ মঞ্চ নিয়ে, কি বলতেছে স্বাধীনতা বিরোধীদের নিয়ে। এখন ১৮০ ডিগ্রি উল্টে গেল কেন? ৭২ হুরির লোক? নিশ্চয়ই না। কারণ সে তো নাস্তিক, সে তো বোকা না, সে জানে মরার পরে কিছুই নেই। সে জানে সে যেদিন মরে যাবে তার দেহ ব্যাকটেরিয়া খেয়ে ফেলবে, মাটিতে মিশে যাবে, অথবা জ্বালিয়ে দিবে, অথবা ভাসিয়ে দিবে, অথবা কবর দিবে, ফিনিশ। এটাই সে বিশ্বাস করে। তাহলে সেই লোকটা আপনি কি মনে করছেন মরার পর বেহেশতে যাওয়ার আশা এগুলো করতেছে? না। সে এত সুবিধা পেয়েছে, এত অর্থ পেয়েছে, এত টাকা পয়সা পেয়েছে, এত সম্পদ, এত প্রতিশ্রুতি, এত সুবিধা পেয়েছে, সে এখন ১৮০ ডিগ্রি উল্টে গেল। ঠিক এখন যদি আমি উল্টে যাই, সেইম। বরং আমার চাইতে তার নেতৃত্ব, তার যোগ্যতা অনেক বেশি ছিল, তার গ্রহণযোগ্যতা অনেক বেশি ছিল।